হাসান সাহেব নিকশ কালো অন্ধকার রাস্তা ধরে এক জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন তার চোখের সামনের জঙ্গলটা মুহূর্তে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আর ধীরে ধীরে হাসান সাহেবের সামনে দৃশ্যগুলো পরিবর্তন হতে শুরু করলো। কুয়াশা থেকে হাসান সাহেব বেরিয়ে এসে দেখতে পেলেন সে অন্য এক জগতে হারিয়ে গেছে। হাসান সাহেব ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে তাকাতে থাকে। তিনি লক্ষ্য করলেন অদ্ভুতভাবে চারিদিকে মানুষের আর্তনাদ, গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, একই সাথে মঞ্চ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হাসান সাহেব বুঝতে পারছেন না তিনি কোথায় চলে এলেন। তিনি ভয় পেয়ে যেন থরথর করে কাঁদতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, এ আমি কোথায় এসে বললাম? তখন ঘন অন্ধকার থেকে মোটা বিচ্ছিরি বিকট এক কণ্ঠে একজন বলে উঠল, এটাই ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ প্রতিদিন রাত 10টায় শুধুমাত্র ইউটিউব চ্যানেলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি এবং নাইম শেখ ভাই প্রতিদিন এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়ে আসে কিছু হারহিম করা ভৌতিক ঘটনা। আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের কন্টেন্টগুলোকে লাইক করবেন। আমাদের উদ্দেশ্যে কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে আপনাদের জন্য একটি অসাধারণ ঘটনা নিয়ে এসেছি। যারা ভৌতিক গল্প পছন্দ করে তাদের বেশিরভাগ মানুষই ভৌতিক হসপিটাল, ভৌতিক কবরস্থান এই ধরনের ঘটনাগুলো বেশি পছন্দ করে থাকে। তো সেই সুবাদে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একজন ডাক্তারের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক রাতের ঘটনা। তো বেশি কথা না বলে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আমি এই ঘটনায় ডাক্তারের ছদ্মনাম হিসাবে জামাল সাহেব নামটি ব্যবহার করছি। বলছেন জামাল সাহেব। আমি একজন সরকারি হসপিটালের ডাক্তার। পার্টির এমন বিপদে কাজে পাশে থাকা, এটাই তো আসল মানবতা। তাই আমি ওনাকে বললাম, সমস্যা নেই ভাই, আপনি যান, আমি আপনার ডিউটি করে নিচ্ছি। উনি আমাকে বললেন উনি পরের দিনও আসতে পারবেন কিনা উনি জানে না। যদি আসতে পারেন তাহলে তো ভালো কথা, আর নয়তো বা সেই দিনও ডিউটিটা করে নেওয়ার জন্য। আমি ওনাকে আশ্বস্ত করলাম, সমস্যা নেই, আমি সব দেখে নেব। পুরো হসপিটালে আমরা দুইজনই ডাক্তার ছিলাম, আর 5 জন
নার্স ছিল, 2জন ক্লিনার কর্মী ছিল। রাত্রে 2জন নার্স ডিউটি করতো আর 3জন দিনের বেলায়। 2জন ক্লিনার, তারাও দিনের বেলায় কাজ করত, আর একজন চৌকিদার ছিল যে সর্বদা হাসপাতালটি পাহারা দিত। হাসপাতালটি এত বেশি বড় ছিল না, মাত্র একটি ভবনে প্রায় 50টির মতো সিট ছিল। একটি জরুরি বিভাগ, একটি মর্গ, একটি লাশ রাখার ঘর। এটাই ছিল সম্পূর্ণ হসপিটালের বিবরণ। লাশ রাখার ঘরটি এত বেশি ব্যবহার হতো না, কারণ এখানে যা উপজেলা হসপিটালে এত বেশি লাশ বেশিক্ষণ থাকতো না, আত্মীয় স্বজনের লাশগুলো নিয়ে যেত। আর মাঝে মধ্যে ইমার্জেন্সি কাজেই শুধুমাত্র ডোম ঘরটি ব্যবহার করা হয়। হাসপাতালটির কোনো অ্যাম্বুলেন্স ছিল না, মানুষ সাধারণত বিভিন্ন গাড়িতে চড়ে হসপিটালে চলে আসতো। তো আমি আর আমার সহকর্মী, উনি আমাকে কথাগুলো বলেই চলে গেলেন। আমি ইউনিফর্ম পরে ডিউটিতে চলে গেলাম। আমি যখনই ডিউটিতে প্রবেশ করলাম প্রথম তলায়, সেখানে দেখতে পেলাম আমাদের দারোয়ান চাচা বসে রয়েছেন। আমি ওনার সাথে সামান্য কিছু মত বিনিময় করে দ্বিতীয় তলায় চলে আসলাম। দ্বিতীয় তলায় এসে দেখি একজন লোক কি যেন খুঁজতেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি খুঁজছেন? উনি আমাকে বললেন, আমি বাথরুম খুঁজতেছিলাম। আমি তখন ওনাকে বললাম, ওই কর্নারের এইদিকে বাথরুমটি রয়েছে। উনি আমাকে ধন্যবাদ জানিয়ে সেই দিকে এগিয়ে গেলেন, কিন্তু 2 মিনিটের মধ্যে আমি একটা চিৎকার শুনতে পেলাম। সেই লোকটির চিৎকার, যাকে আমি বাথরুম দেখিয়েছিলাম। আমি সেই দিকে এগিয়ে গেলাম, দেখলাম লোকটি ভয়ে হাঁপাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, আপনি এমন ভয় পেলেন কেন? উনি আমাকে বলল, স্যার বাথরুমের ভিতর কে যেন আছে, বসে বসে কান্না করছে। আমি ওনাকে বললাম, কোথায় কে? উনি আমাকে হাতের ইশারা করে বাথরুমটির ভিতরে দেখিয়ে দিল। আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম সেখানে কেউ নেই, পুরো বাথরুম ফাঁকা। আমি ওনাকে বললাম, আপনি হয়তো ভুল দেখেছেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানে দাঁড়িয়েছি, আপনি যান, কাজ সেরে নিন। আমি বাথরুমের দরজায় দাঁড়িয়েছিলাম। লোকটি ভিতরে এলো। অনেকক্ষণ হয়ে গেল লোকটি বাইরে আসছে না, আর ভিতরে আমি কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। আমি লোকটাকে ডাকলাম, ভাই আপনার হয়েছে কিনা, আমাকে রাউন্ডে যেতে হবে, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর নেই। আমি তখন বাথরুমের ভিতরে গেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, সেখানে কেউ নেই, কোনো মানুষের অস্তিত্ব নেই। আমি সবগুলো দরজা খুলে খুলে দেখলাম, কেউ নেই সেখানে। এই বাথরুম থেকে বাহিরে হওয়ার শুধুমাত্র একটি মাত্র দরজা রয়েছে, আর সেখানে আমি দাঁড়িয়েছিলাম। তাহলে লোকটিকে হাওয়ায় মিশে গেল, নাকি এটি সম্পূর্ণরূপে আমার ভুল দেখা ছিল? আমি ভুল দেখেছিলাম, বুঝতে পারলাম না। আমি তখন সেখান থেকে রাউন্ডে গেলাম, দেখলাম প্রতিটি কক্ষে সকল রোগীরা ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই। আমি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে একটি সিগারেট জ্বালালাম। সিগারেটে কিছু টান দিতে আমি দেখতে পেলাম কেসিগেটের সামনে দাঁড়িয়ে একটা লোক আমাকে ডাকছে, ডাক্তার সাহেব একটু এদিকে আসুন। আমি সেই দিকে তাকালাম, অন্ধকারের কারণে আমি লোকটির কোনো চেহারা দেখতে পেলাম না। আমি সিগারেটটা নিভিয়ে দিয়ে সেদিকে এগিয়ে গেলাম লোকটির কাছে। দেখতে পেলাম সেই লোক, যে লোকটিকে আমি বাথরুম দেখিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তখন বাথরুম থেকে কোথায় গায়েব হয়ে গেছেন? উনি আমাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাথরুমে? আপনার সাথে তো আমার এখনই দেখা হলো, আপনি আমাকে কখন দেখলেন? আমি তাকে বললাম, আপনি কিছুক্ষণ আগে বাথরুমে যাওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করেননি? উনি আমাকে বলল, না, আপনার সাথে তো এই প্রথম আমার দেখা হচ্ছে, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমি আর কথা বাড়ালাম না। আমি জিজ্ঞেস করলাম, এখন কেন ডাকলেন?
উনি আমাকে বলল, আমার স্ত্রী জরুরি বিভাগে অনেক কষ্ট পাচ্ছে লেবার পেনে। আমি বললাম, কোন জরুরি বিভাগ? উনি বলল, 3য় তলায়। আমি জানতামই না এই হসপিটালে 3য় তলা আছে এবং সেখানে একটি জরুরি বিভাগও আছে। আমি জানা মতে 3য় তলাটি একটি খালি জায়গা, যেখানে হাসপাতালের সকল ভাঙাচোরা জিনিসপত্রগুলো ফেলে রাখা হয়, কিন্তু সেখানে যে জরুরি বিভাগ আছে এমন কিছু আমার জানা ছিল না। আমি লোকটাকে বললাম, 3য় তলায় কোনো রুগী আছে নাকি? আমি তো এতদিনও জানতাম না। উনি বলল, আপনাদের নিচে জরুরি বিভাগে রোগী ভর্তি থাকায় আমাকে 3য় তলায় একটি রুম দেওয়া হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে সেখানে আসে। আমি লোকটির কথা বিশ্বাস করে নিলাম। বললাম, আচ্ছা চলুন 3য় তলায়। তখন উনি আমাকে রাস্তা দেখিয়ে 2য় তলায় নিয়ে গেলেন। আমি সেখানে এসে দেখলাম আসলেই ভাঙাচোরা একটি রুমে একটি হাসপাতালের বেডে একটি মহিলা শুয়ে রয়েছেন। আশেপাশে আরও কয়েকজন নারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে, তাদের সবারই পরনে কালো কালো কাপড়। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। হ্যাঁ, এমনটা অনেক সময় সরকারি হাসপাতালগুলোতে হয়ে থাকে। জরুরি কোনো ডিপার্টমেন্টে যদি জায়গা খালি না থাকে, এমন জায়গায় রোগীদের রাখা হয়। আমি স্বাভাবিকভাবেই নিলাম। আমি দেখলাম রোগীটি একটি গর্ভবতী মহিলা, পাশে একজন নার্সও দাঁড়িয়ে রয়েছে। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওনার? উনি বললেন, লেবার পেন চালু হয়েছে কিন্তু পানি এখনও আসছে না। আমি বললাম, ইনজেকশন দিয়েছেন? উনি বলল, হ্যাঁ দিয়েছি স্যার। তখন আমি চেক করলাম মহিলাটিকে, আসলে এখনো পানি আসছে না। তখন আমি মহিলাটিকে বললাম, একটু উঠে হাঁটাচলা করুন, আর একটু সময় লাগবে হয়তো। তখন পিছন থেকে একজন লোক বলল, না ডাক্তার, এখনই হবে, আপনি এখানে অপেক্ষা করুন। আমি লোকটার এমন মোটা কণ্ঠ শুনে ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছিল যেন একজন নয় 2জন লোক একসাথে কথা বলছিল। লোকটির কণ্ঠ এতই ভয়ানক ছিল। আমি লোকটির কথার কোনো বিরোধিতা করলাম না। আমি আবারও চেক করলাম, হ্যাঁ আসলে পানি এসে গেছে। আমি কিছু বুঝতে পারলাম না। আমি নার্সকে বললাম, সময় হয়েছে মনে হয়, আপনি চেষ্টা করুন। নার্স তখন চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে একটি নিউবর্ন বেবির কান্নার শব্দ সবার কানে গেল। আমিও শুনতে পেলাম। নার্স বেবিটিকে বের করে এনে আমার সামনে ধরলো। আমি বেবিটির চেহারা দেখে হতভম্ব হয়ে গেলাম, কিন্তু নার্সের মুখে একটি তৃপ্তির হাসি। আমি দেখলাম নার্সের কোলে একটি মানব শিশু নয়, এই শিশুটি কোনো জানোয়ারের মতো দেখতে, চেহারা কোনো জানোয়ারের মতো। হাত 2টি রয়েছে কিন্তু সেখানে মাত্র 3টি আঙ্গুল। পা রয়েছে ঠিকই কিন্তু সেখানেও মাত্র 3টি আঙ্গুল। মুখে বিশাল বিশাল দাঁত, নাকের জায়গায় গর্ত, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, মাথায় মাত্র কয়েকটি চুল। এমন শিশু আমি আমার জীবনেও দেখিনি। শিশুটি কান্নার শব্দ এতই বিকট আর বিশ্রী যা ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্যদিকে আমি দেখলাম সকল মানুষ যারা এখানে এতক্ষণ উপস্থিত ছিল তাদের চেহারাগুলো ধীরে ধীরে এই শিশুটির চেহারার মতো হয়ে গেল। তাদের হাতগুলোতে 3টি আঙ্গুল, চেহারাগুলো পশুর মতো, নাকের জায়গা শূন্য, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। হঠাৎ করে এমন দৃশ্যপট পরিবর্তন আমাকে ভয় পাইয়ে দিল। আমি বেডে শুয়ে থাকা মহিলাটির দিকে তাকালাম। হ্যাঁ, তারও চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তার লম্বা লম্বা চুলগুলো সাপের ফণার মতো হয়ে গিয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে। আমার মাথায় কিছু কাজ করছে না। আমার সামনে দাঁড়িয়ে থাকা নার্সটি তখনও হাসছে। মনে হচ্ছে সে অনেক খুশি, কিন্তু তার চেহারা পরিবর্তন হয়নি। সে আমারই মতন সাধারণ মানুষের মতো।
তার কোলের বাচ্চাটি তখনও কান্না করছে। হঠাৎ করে বাচ্চাটি নার্সের কোল থেকে ব্যাঙের মতো এক লাফে তার মায়ের বুকের কাছে চলে যায়। বাচ্চাটি সেখানে গিয়ে দুধ পান করতে থাকে। আমি হতবাক হয়ে তাকিয়ে রয়েছে। আমি ধীরে ধীরে পিছাতে থাকলাম, আর আশেপাশের মানুষগুলো বিকট হাসিতে মেতে উঠল। তারা একে অপরকে সাধুবাদ জানাচ্ছে তাদের নতুন বোন বেবির জন্য। আমি তাদের দিকে তাকিয়ে রয়েছি। আমার সামনের দৃশ্যগুলো আমি আর নিতে পারছিলাম না। নার্সটিও কোনো হাসি মুখে আমার দিকে তাকিয়েছিল। আমি আর সহ্য করতে পারিনি। কখন যে আমি বেহুশ হয়ে গিয়েছি আমি নিজেও জানি না। সকালে যখন আমার হুঁশ পেল, তখন আমি দেখলাম আমি হাসপাতালের একটি বেডে শুয়েছিলাম। আমার পাশে গত রাতের সেই নার্সটি দাঁড়িয়েছিল। আমি নার্সটিকে দেখে ভয় পেয়ে গেলাম। আমি বেডের এক পাশে সরে গেলাম। তখন নার্সটি বলল, কি হয়েছে স্যার, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তখন নার্সটিকে বললাম, কে তুমি? তুমি গত রাতে আমাকে কেন ভয় দেখিয়েছিলে, আর আমাকে এমন করে তাকিয়েছিলে, হাসছিলে কেন? নার্সটি তখন হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি বলছেন স্যার? আমার ডিউটি দিনের বেলা, আমি রাত্রেবেলা হাসপাতালে কেন আসবো? আমি তো রাত্রে আমার রুমেই ছিলাম। তখন আমি নার্সকে গত রাতে হওয়া সকল কাহিনী খুলে বললাম। নার্স বলল, স্যার বিশ্বাস করুন স্যার, আমি গত রাতে হাসপাতালে আসিনি। আমি আমার রুমেই ছিলাম। আমার ডিউটি তো দিনের বেলা, আপনি তো তা জানেনই ভালো করে। তাহলে গত রাতে আপনার সাথে কে ছিল? আর তৃতীয় তলায় আপনি গেলেনই বা কেন? আপনি জানেন না সেখানে বন্ধ করা অবস্থায় রয়েছে? সেখানে তো কোনো কেবিনই নেই। সেখানে আপনি কোনো নারীকে কিভাবে দেখতে পারবেন? সব কিছু আমার অজবড় হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে গত রাতে কি হয়েছিল। আমি কাকে দেখেছি, কারা ছিল তারা, আর ওই বাচ্চাটি বা কী ছিল, সেই মহিলাটি বা কী ছিল, আর আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই হাসি মাখা নাচটি কে ছিল? আমি আজও এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাইনি। আমি একজন বিজ্ঞান মনস্তিক মানুষ, কিন্তু এই ঘটনাটি আমাকে নিজ চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছিল এই দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু হয় যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। আমি এই বিষয়টির কোনো সদুত্তর কারো কাছে খুঁজে পাইনি। আজও এই বিষয়টি আমার কাছে রহস্যময় হয়ে রয়েছে। তো লিসেনারগণ, এই ছিল ঘটনাটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, আর যদি একবার চিন্তা করে দেখুন এমন কিছু আপনার সাথে হয়, তাহলে আপনি কি অনুভব করতে পারবেন। আর এই ঘটনার কোনো সৎ ব্যাখ্যা আপনার কাছে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। ঘটনাটিতে একটি লাইক করে দিবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলটি। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান সাহেব নিকশ কালো অন্ধকার রাস্তা ধরে এক জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন তার চোখের সামনের জঙ্গলটা মুহূর্তে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আর ধীরে ধীরে হাসান সাহেবের সামনে দৃশ্যগুলো পরিবর্তন হতে শুরু করলো। কুয়াশা থেকে হাসান সাহেব বেরিয়ে এসে দেখতে পেলেন সে অন্য এক জগতে হারিয়ে গেছে। হাসান সাহেব ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে তাকাতে থাকে। তিনি লক্ষ্য করলেন অদ্ভুতভাবে চারিদিকে মানুষের আর্তনাদ, গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, একই সাথে মঞ্চ পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হাসান সাহেব বুঝতে পারছেন না তিনি কোথায় চলে এলেন। তিনি ভয় পেয়ে যেন থরথর করে কাঁদতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, এ আমি কোথায় এসে বললাম? তখন ঘন অন্ধকার থেকে মোটা বিচ্ছিরি বিকট এক কণ্ঠে একজন বলে উঠল, এটাই ভৌতিক জগৎ। ভৌতিক জগৎ প্রতিদিন রাত 10টায় শুধুমাত্র ইউটিউব চ্যানেলে।